আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বড় একটা ধাক্কা কেটে আজকে পুঁজিবাজার দাঁড়িয়েছে। আমি এটাকে অত্যন্ত পজিটিভ হিসেবে দেখছি। আমি সাধুবাদ জানাই। অনেক বড় একটা ধাক্কা এসেছিল। আমি এই ধাক্কার পেছনে আমাদের সাংবাদিকতা, আমাদের বাজারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, বিভিন্ন মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তাদের অনেক কিছুর মধ্যে একটু দৃষ্টিহীনতার একটা ব্যাপার রয়েছে, দায়িত্বহীনতার একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এত বড় একটা নিউজ কোনো কিছু ফাইনাল হওয়ার আগেই একেবারে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় সব জায়গায় ফলাও করে প্রচার করা হয়েছে। এটা অত্যন্ত মানে দায়িত্বহীনতার একটা পরিচয় আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, তারপরেও প্রায় 700 কোটি টাকার মতো আজকে লেনদেন হয়েছে বিগত এক বছরে। এটাই সর্বোচ্চ লেনদেন। এটাকে আমি অনেক পজিটিভ হিসেবে দেখছি, আলহামদুলিল্লাহ। বাট আমি আগামীকাল বাজার ব্যাপারে একটু আপনাদেরকে একটু অ্যালার্ম করতে চাই। আগামীকাল বাজার কেমন হবে, সার্বিক সকল কিছু যদি বিশ্লেষণ করা যায়, কারণ বাজার কিন্তু খারাপ হওয়ার আর সুযোগ নেই। বাজারে যে আবার পড়ে যাবে এমনটা কিন্তু সুযোগ নেই, কিন্তু এই ধরনের কিছু নিউজ ম্যানিপুলেট করে, এই ধরনের কিছু বিষয় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে বাজারকে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে। কিছু সময় পড়ে যাবে, বাট আবার ঘুরে দাঁড়াবে। এখন আপনি সেই পড়ে যাওয়ার মধ্যে থাকবেন না ঘুরে যাওয়ার মধ্যে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আপনার গন্তব্য কোথায় যাবে, আপনি কি করবেন, এটা কিন্তু আপনার সিদ্ধান্ত। কি বিষয় আমরা স্পষ্টত হয়েছি সেটা গতকাল যে ভিডিওতে দিয়েছি, যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে, একটি সাংবিধানিক পদের রূপরেখা দাঁড় করাতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এবং শুধু সাংবিধানিক সরকারের পদের বিষয়টাই নয়, এমন দায়িত্ব দেওয়া হচ্ছে যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং বিএসইসি তাকে সরাসরি সেটা মনিটরিং করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক জবাবদিহিতার ব্যাপার চলে আসবে এবং কোন ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তারা এই পদে আসতে পারবেন, সেখানেও কিন্তু স্ট্রাকচার বা আইন প্রণয়নের মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুর্বল ব্যাংকগুলোকে সরকার কিন্তু দায়িত্ব নিয়েছে। যে কোনো ব্যাংক কোনো রকম আমানতদারের অর্থ ফেরত দিতে গড়িমসি করতে পারবে না। রাষ্ট্রীয় ব্যাংক, বাংলাদেশের ব্যাংক, সে দায়িত্ব নিয়েছে। সুতরাং আমানতদার যখন নিশ্চিত থাকবে যে আমার টাকা আমি ব্যাংকে গেলে পাবো, তখন কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলনে যে হিড়িক পড়েছিল এটা কিন্তু আর থাকবে না। এবং আমরা গত জানুয়ারি টু মার্চ আমরা প্রায় 1,00,000 কোটি টাকার আমানত বৃদ্ধি পেয়েছে। শুধু জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে আমরা দেখেছি 40,000 কোটি টাকা আমানত বৃদ্ধি পেয়েছে। এবং এটা ভেরি ফাস্টলি, অর্থাৎ আমানতদারেরা, গ্রাহকরা তাদের আস্থা ফিরে পাচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে যত টাকা লাগে তারা সাপোর্ট দিবে, কিন্তু ব্যাংকের ভুলের কারণে বা কোনো ব্যক্তির ভুলের কারণে কোনো আমানতদার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য বাজার কিন্তু আর খারাপ হওয়ার সুযোগ নেই। আপনারা যতই নিউজ দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করেন না কেন, বা যতই বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন না কেন, যে সমস্ত গেমলার আছেন বা মামুরা রয়েছেন, তারা কিন্তু এই ধরনের সুযোগকে কাজে লাগিয়ে তারা শর্ট টাইমে একটা ইনভেস্ট করে, বড় অঙ্কের একটা তারা ইনভেস্ট করে, তারা শর্টলি একটা ভালো প্রফিট বের হয়ে যায় এই ধরনের নিউজ তৈরি করে। আপনার অনেক কিছু নিউজ আছে যেগুলো কিন্তু খুব শর্ট টাইমিং, আপনারা দেখেছেন। আমি কিন্তু সেগুলো সবসময় আপনাদেরকে বলে আসছি এবং যুদ্ধকালীন সময় আপনাদের কথা বলেছি। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় কথা আমি বলেছি, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সময় আমি কথা বলেছি, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কথা আমি বলেছি, ডোনাল্ড ট্রাম্প যে ইরানে আক্রমণ করলে সেই কথাটাও আমি বলেছি, এবং কখন যুদ্ধ থেমে যাবে সেই কথাটাও আমি আপনাদের বলেছি। এবং শুধু সেটা নয়, চীনের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ চলছিল সেটা থেকে অবসান হলো, সেখানে আমি কিন্তু সেটা নিয়েও কথা বলেছি। এবং কিছুদিন আগে আরেকটি নিউজ, একটা ভাইব তৈরি করেছিল যে সরকার পট পরিবর্তনের বিষয়ে একটা ভাইব তৈরি করে কিছুটা আবার একটা ধাক্কা মারার চেষ্টা করেছে। আবার কিছুদিন আগে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম একটা স্লোগান তুলে এই বাজারকে কিন্তু বিভিন্নভাবে এ বাজারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। শুধু একবার দুইবার নয়, বারবার এই বিনিয়োগকারীদের বিশ্বাসকে আঘাত করে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিনিয়োগকারীরা সেখানে অস্থিরতা হয়ে
প্যানিকড হয়ে কিংবা কতদিন আর এভাবে আটকে থাকবেন, সেই সমস্ত কারণে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু বের হয়ে গেছে, ক্ষতির শিকার হয়েছেন। এই বিনিয়োগকারীরা রাস্তায় কফিনে মিছিল করেছে, এই বিনিয়োগকারীরা রাস্তায় জীবনের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকে তারা বক্তব্য দিয়েছে যে আমি বাসায় গেলে হয়তো মারা যাব, আমি আজকে আমার শেষ কথা বলে যাচ্ছি। এমন একটা ক্লান্তিক লগ্ন অতিক্রম করেছে, সেখানে মাকসুদ সাহেব থেকে শুরু করে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তারা কেউ এগুলো ব্যাপারটা দেখেন না। এরপর মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যে ফরেন এক্সপার্ট নিয়ে আসবেন, ফরেন এক্সপার্ট নিয়ে এসে খুব তাড়াতাড়ি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবেন, টেকনিক্যাল সেক্টরগুলো ডেভেলপ করবেন এবং কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে এই বাজারে সংযোজন করা যায় কীভাবে সেটা করবেন এবং কর কিছুটা কমিয়ে দিবেন। এবং পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন যে এই বাজারকে তিনি আলাদাভাবে একটি অবকাঠামো তৈরি করবেন যেন এই বাজারটা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, এরকম একটা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাংক সেক্টরকে তিনি সবল করার জন্য যথেষ্ট বড় সাপোর্ট দিচ্ছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে ব্যাংক হচ্ছে একটি দেশের অর্থনীতি মেরুদণ্ড। সুতরাং ব্যাংকে যখন তার গ্রাহকরা আস্থা ফিরে পাবে, ব্যাংকে আমানতের অভাব হবে না। ব্যাংক যখন সবল হবে, ব্যাংক যখন তার গতি ফিরে পাবে, ঠিক তখন বাংলাদেশের অর্থনীতি কিন্তু ডেভেলপ করবে। সবচেয়ে ভালো কথা যে গত মাসে আমরা যেটা পেয়েছি প্রায় 8,182 কোটি টাকা শুধু ফরেন রেমিটেন্স এসছে এবং ফরেন রেমিটেন্সরা খুব ভালো একটা সাপোর্ট এই দেশের জন্য। এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর দিক বলে আমি বিশ্বাস করি এবং আমি গুরুত্ব দিয়ে আরেকটি কথা বলতে চাই যে আগামীকালের বাজারটা আমরা কোনোভাবেই যেন লস দিয়ে বের না হই, আমরা যেন এই নো প্রফিট নো সেল এই স্লোগান থেকে যেন আমরা ফিরে না দাঁড়াই। যদি আমরা এই স্লোগানটাকে শুধু স্টাবলিশ করতে পারি, আমরা এই সিদ্ধান্তে যদি অবিচল থাকতে পারি, আমি বলছি যে আশা করছি যে আপনি আপনার প্রফিট ফিরে পাবেন, আপনি আপনার মূলধন ফিরে পাবেন। বাট দিন শেষে যেহেতু আপনার মানি, আপনার ডিসিশন, আপনার প্রফিট এবং আপনার লস, সুতরাং সেক্ষেত্রে আপনি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। বাট আমি যাদের সাথে যোগাযোগ হয়েছে বা যারা সাথে যোগাযোগ করেছেন তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে অনেকগুলো শেয়ার ছিল যারা লস দিয়ে বিক্রি করতে চেয়েছেন, তারা বিক্রি করেন নাই, তারা প্রফিট পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন, আপনি কেনার পরের দিন দাম বৃদ্ধি পাবে এমনটা প্রত্যাশা করা কখনোই ঠিক হবে না। আপনি যে আজকে কিনবেন কালকে এটা দাম বেড়ে যাবে, এটা কিন্তু কখনোই প্রত্যাশা করা যায়। যদি হয়, দ্যাট ইজ ভেরি গুড অ্যান্ড ইউ আর দ্য লাকি ম্যান। হ্যাঁ, আর আপনারা যারা এই যে বিভিন্ন রকম মামু খালার সোর্সিং তথ্য নিয়ে আইটেমের পিছিয়ে দৌড়ে কিনেন, অনেক সময় প্রফিট হয়, দিস ইজ ভেরি গুড সাইন। অনেক সময় প্রফিট হয় না এই কথাটা আমি বলবো না, প্রফিট হয়। বাট আপনি কেন প্রফিট করছেন এভাবে বা আপনি কীভাবে প্রফিট পাচ্ছেন, ইউ ডোন্ট নো এনিথিং। আপনি জাস্ট কেউ আপনাকে বললো ওটা কিনো, আপনি কিনলেন, আপনি প্রফিট হলো, হয়তো 1 টাকা 50 পয়সা আপনার বেঁধে গেল, 5-10 হাজার টাকা লাভ হয়েছে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনিথিং ইন ইউর মাইন্ড, ইউ ডোন্ট নো। বাট আপনি যখন আমাদের এই পরিবারের বিডি শেয়ার মার্কেট টিপসের পরিবারের সাথে যখন সংযুক্ত থেকে আপনি যখন টার্গেট ওরিয়েন্টেড প্রোডাক্ট নিয়ে আমি এই কোম্পানি থেকে প্রফিট নেব, কীভাবে নেব, আমি সিদ্ধান্ত নিলাম এই কোম্পানির দিকে আমি ইনভেস্ট করব। কীভাবে ইনভেস্ট করব, কী কী ফান্ডামেন্টাল প্যারামিটার রয়েছে, বেঞ্চমার্ক রয়েছে, সেগুলো দেখব, ইপিএস দেখব, গ্রোথ দেখব, ডিভিডেন্ড কীভাবে আছে সেটা দেখব, প্রোডাক্টটা কী বাংলাদেশে সেটা দেখব, কোম্পানি কোনো ইমার্জেন্সি কোনো তথ্য আছে কি না, বা প্রাইস বর্তমানে কি ওভার ভ্যালু রয়েছে না লো ভ্যালুতে রয়েছে, এইসব তথ্য দিয়ে যখন সিদ্ধান্ত নিলাম আমি খুব অল্প করে কিনবো। যদি আমার 10,000 শেয়ার কেনার ক্যাপাবিলিটি থাকে, আমি প্রয়োজন হলে 1,000 কিনবো। এরপর আবার কিছু দাম যদি কমে যায় আমি আরও 500 কিনবো, আবার যদি কিছু দাম কমে যায় আমি আবার 500 কিনবো, এইভাবে আমি কিনতে থাকবো। বাট যদি দেখি খুব দ্রুত কমে যাচ্ছে আমি আবার স্টপ দেবো। সো এই যে আপনাকে আমি যে কথাগুলো বলছি, এই পদ্ধতিতে যখন আপনি ইন এবং আউট হতে পারবেন, আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না। আপনি কখনোই মানসিক দুশ্চিন্তা থাকবেন না। বাজার যদি ফলস করবে সেদিন আপনি হাসবেন, বিকজ ইউ আর লুকিং ফর দ্যাট। বাজার যখন যদি ফলস করবে সেদিন আপনি আনন্দিত হবেন, বিকজ ইউ লুকিং ফর দ্যাট। আমি এই কথাগুলো বলছি যে দোজ আর নিউ ইনভেস্টর আর বিগিনার, যারা অনেক আগে থেকে ওভার ভ্যালু কিনে আটকে রয়েছেন, আমি দুঃখিত, তারা আমার কথাগুলো বিতর্কিতভাবে নেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আপনাদেরকে বলছি, ঠিক একই সিস্টেমে যখন আপনারা এই কাজগুলো করবেন, আপনাদেরকে কেউ পথ রুদ্ধ করতে পারবে না। সো আশা করছি আগামীকাল আমরা কারো ফাঁদে পা দেবো না, আমরা সচেতন থাকব। আমাদেরকে যতই এই মামুরা ধাক্কা মেরে কালকে বাজারটাকে, তারা কিন্তু খুব চেষ্টা করবে যে বাজারটাকে ফেলে দেওয়ার, প্রচণ্ড চেষ্টা করবে। যদি এটা ব্যর্থ হয়, আগামীকাল বাজার যদি তারা ফেলতে ব্যর্থ হয়, আমি আপনাদেরকে বলছি বাজার অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে।
এই শুভকামনায় রইল সকলের জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।